আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে সবাই অবস্থান করছো। আমাদের আসলে বাসায় থাকা ছাড়াও কোনো উপায় নেই। নিরাপদে বাসায় যত অবস্থান করতে পারলে, আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে পারলে, আমাদের সামাজিক দূরত্বটা বজায় রাখতে পারলে আজকে যে ভয়াবহ করোনার যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের মুক্তি সম্ভব। আমরা প্রয়োজন ছাড়া আসলে বাসা থেকে একদম বের হব না। আমরা চেষ্টা করব আমাদের যে নিয়মকানুনগুলো বলা হয়েছে সেগুলোকে মেনে চলার জন্য। আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখবো, এবং আমরা নিজেদেরকে আসলে সুস্থ রাখতে পারলে, সুরক্ষিত রাখতে পারলে পরিবারের মানুষগুলো ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। বিশেষ করে যারা বয়স্ক, যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা ভালো থাকবেন। তাহলে আশা করি আমাদের ছাত্ররা এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবে। মানে কোনো কারণ ছাড়া আসলে বাইরে একদম বের না হওয়াটাই ভালো। আচ্ছা, আমরা আমাদের আজকে ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে। আমি তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর উপরে ক্লাসগুলো নিচ্ছি। আমাদের টপিকটা ছিল ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমাদের যে সিলেবাস অনুযায়ী পার্ট এতে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। আমরা বেসিক্যালি ভ্যালুয়েশন অফ গুডউইলের উপরে ক্লাসগুলো করছি। আমাদের গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা গুডউইলকে আমরা কয়েকটা টাইপ দেখেছি। আমরা পারচেজ গুডউইল, নন পারচেজ গুডউইল দেখেছি, আমরা নেগেটিভ পজিটিভ গুডউইল দেখেছি। তাহলে পারচেজ গুডউইলের ক্ষেত্রে আমাদের এটার ভ্যালুয়েশনটা ইজি, কারণ পারচেজ গুডউইলে একটা পারচেজ কনসিডারেশন থাকে। তাহলে পারচেজ কনসিডারেশন থেকে যখনই ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট, মানে একটি কোম্পানির যে নেট অ্যাসেট তার ফেয়ার ভ্যালুর যে ডিফারেন্সটা পারচেজ কনসিডারেশন থেকে, এই ডিফারেন্সটাকে আমরা বলছি গুডউইল। তাহলে যেহেতু এখানে একটা ট্রানজ্যাকশন আছে, সেই জন্য এটা ভ্যালুয়েশনটা অনেক বেশি ডেফিনিট, কোনো মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে না। কিন্তু আমরা নন পারচেজ গুডউইলের ক্ষেত্রে দেখেছি যে এখানে যেহেতু যিনি ভ্যালুয়ার, যিনি পারচেজ মানে গুডউইলটা, নন পারচেজ গুডউইলটা ভ্যালুয়েশন করছেন, তার সাবজেক্টিভ জাজমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে গুডউইলের ভ্যালুয়েশনটা। ঠিক আছে, তাহলে আমাদের এই নন পারচেজ গুডউইলের ক্ষেত্রে কিন্তু মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ রয়েছে, যেহেতু এখানে কোনো ট্রানজ্যাকশন নাই, তেমন সেরকম আমরা কোনো ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি না। নন পারচেজ গুডউইলটা আসলে কিছুটা মানে ইনহেরিটেড, মানে একটা কোম্পানি যখন চলছে, অপারেটিং অবস্থায় আছে, তখনই তার গুডউইলটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা গুডউইল ভ্যালুয়েশনের আমরা তাহলে নন পারচেজ গুডউইলের ভ্যালুয়েশনটা শিখব। আমরা নন পারচেজ গুডউইল ভ্যালুয়েশনে অনেকগুলো মেথড পড়েছি। যেমন আমাদের ছিল অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডের মধ্যে আমরা সিম্পল অ্যাভারেজ দেখেছি, ওয়েটেড অ্যাভারেজ দেখেছি। এছাড়া আমাদের সুপার প্রফিট মেথড একটা আছে, আমাদের ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড আছে, আবার এছাড়া ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড আছে, এছাড়া অ্যানুইটি মেথড আছে। তাহলে এই মেথডগুলো আমাদের নন পারচেজ গুডউইলকে যখন আমরা ভ্যালুয়েশন করব, তখন আমরা এই মেথডগুলোকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা যেটা করব, গত ক্লাসে আমরা এই যে 5টা মেথড আছে, সেই 5টা মেথডগুলো আমরা দেখেছি, মানে থিওরিটিক্যালি আমরা একটু দেখে নিয়েছি যে বিষয়গুলো কী। আমরা আজকে থেকে এটার উপরে একটু অঙ্ক করার চেষ্টা করব। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশনের মাধ্যমে এই মেথডগুলোকে একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমি তোমাদের অ্যাভারেজ প্রফিট মেথড, এটা আমি আজকে তোমাদের দেখাবো। তার আগে, যেখানে আমি গত ক্লাসে বলেছিলাম যে কিছু পয়েন্ট টু বি রিমেম্বার, কয়েকটা কথা আমরা একটু মনে রাখবো আমাদের এই গুডউইল ভ্যালুয়েশন করতে যে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। এখানে বলে দ্য ফলোইং ইম্পর্টেন্ট পয়েন্ট are to be noted in determining the profit on the basis of which goodwill is to be valued. তাহলে গুডউইল যার উপরে ভ্যালুয়েশন হচ্ছে, গুডউইলটা যার উপরে ভ্যালুয়েশন হচ্ছে, সেই গুডউইলের যদি আমরা যে প্রফিটের উপর বেসিস করে আমরা গুডউইলটা ভ্যালুয়েশন করছি, সেই প্রফিটটা ডিটারমিনেশনের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলো আমরা আসলে একটু দেখে নিই যে পয়েন্টগুলো কী। যেমন একদম প্রথমে এটা বলেছে, গত ক্লাসে এটা আমরা দেখিয়েছিলাম যে ফ্রম দ্য টোটাল প্রফিট ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আর টু বি এক্সক্লুডেড। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্টস, ইনভেস্টমেন্ট মানে কি, তোমার যে আমরা যে ব্যালেন্স শিটটা দেখেছি, সেই ব্যালেন্স শিটের মধ্যে দেখবা যে অ্যাসেটের পরে আমাদের কি ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেট, এরকম একটা ক্লাসিফিকেশন থাকে আমাদের ক্লাসিফাইড ব্যালেন্স শিটের ক্ষেত্রে, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট আর আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা আসলে আমাদের যেটা আইডল ক্যাপিটাল থেকে যায়, যে ক্যাপিটালটা আমরা
এমপ্লয়েড করতে পারিনি বা বিনিয়োজিত করতে পারিনি বা ব্যবহার করতে পারিনি, সেই ইনভেস্টমেন্টটাকে, সেই ক্যাপিটালটাকে আমরা কি করি, আইডল না রেখে এটাকে আমরা অন্য কোথাও ইনভেস্ট করি। সেটা কিন্তু আমাদের ব্যবসা, আমরা যেই যে বিষয় নিয়ে ব্যবসা পরিচালিত করছি সেখানে কিন্তু আমরা ব্যবসায় বিনিয়োগ করছি না। আমরা কি করছি, যেহেতু ক্যাপিটালটা আইডল পড়ে আছে, সেই ক্যাপিটালটা আমরা হয়তো গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনছি বা অন্য কোনো কোম্পানির শেয়ার কিনছি, ডিবেঞ্চার কিনছি, তাহলে এভাবে আমরা এই ক্যাপিটালটা ব্যবহার করছি। তাহলে সেখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকে। তাহলে এই ইনভেস্টমেন্টটা কিন্তু আমাদের ব্যবসার কোনো ইনভেস্টমেন্ট না, এটা আমরা আইডল ক্যাপিটালটা বাইরে একটা ইনভেস্টমেন্ট করলাম। তাহলে এই যে আমরা গুডউইল নির্ণয়ের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটাকেও আমরা আমাদের ক্যাপিটাল, আমাদের যে নেট অ্যাসেট বের করবো সেখান থেকে বাদ দিব, এবং এখান থেকে যে ইনকামটা হচ্ছে, মানে তুমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনো তাহলে ইন্টারেস্ট পাচ্ছ বা কোথাও থেকে প্রফিট পাচ্ছ, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের নর্মাল প্রফিটের সাথে যদি এটা অ্যাড থাকে এটা বাদ দিতে হবে। কেন? কারণ হলো এটা আমাদের নর্মাল কোর্সেস অফ বিজনেস না, ঠিক আছে? আমাদের যে বিজনেসের যে অপারেশনের যে কোর্সগুলো, যেভাবে আমরা আমাদের বিজনেসের রানিংয়ের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে আমরা প্রফিট আর্ন করছি, তাহলে এই ইনভেস্টমেন্টটা কিন্তু সেই প্রফিটটা না, এই ইনভেস্টমেন্টের যে ইনকামটা, তাহলে এই ইনকামটাকে আমরা আমাদের প্রফিট হিসেবে অ্যাভারেজ প্রফিটের মধ্যে ধরবো না, আমাদের যে বিজনেস প্রফিট তার মধ্যে, অপারেটিং প্রফিটের মধ্যে আমরা এটাকে ধরছি না, এটাকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমরা গুডউইল নির্ণয় করছি, আমরা একদম মানে এক্সক্লুসিভলি আমরা জানতে চাই যে কোম্পানি যে অপারেটিং হচ্ছে, এই কোম্পানি থেকে কি পরিমাণ, কিভাবে, কীরকম গুডউইলটা তৈরি হয়েছে যে কোম্পানি অপারেশনের কারণে। তাহলে এখানে বাইরে কোথাও ইনভেস্টমেন্টের কারণে আমার যে ইনকাম হচ্ছে, যে প্রফিট হচ্ছে, সেটা কিন্তু আমি ধরবো না। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমি নেট অ্যাসেটটাকে বের করব, তখন মানে ক্যাপিটাল এমপ্লয়েড যখন আমি বের করব, তখনও কিন্তু আমরা কি করব, এই ইনভেস্টমেন্টটাকে বাদ দেবো, কারণ এটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড না, ঠিক আছে? এটা আমরা বিনিয়োজিত করিনি। তাহলে এখানে এই কথাটাই বলা আছে যে this is because the capital value of this investment are not to be considered while calculating the capital employed. এটা আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি না। The return from investments, the return from investments are not trading income, যেটা আমি বলেছিলাম যে এটা ট্রেডিং ইনকাম না, ঠিক আছে? এটা আমাদের অপারেটিং ইনকাম না, আমরা যে বিষয়টা নিয়ে ট্রেড করছি তার ইনকাম না, and will not normally be the expected from the use of the other asset, ঠিক আছে? তাহলে এখানে আমরা মোট কথা হলো, আমরা ইনভেস্টমেন্ট যদি আমরা কোনো অন্য কোম্পানিতে ইনভেস্ট করে থাকি, গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করে থাকি, এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে যে ইনকামটা হবে সেটা আমরা প্রফিট থেকে বাদ দিয়ে দিব যদি ইনক্লুডেড থাকে। আর আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় এই ধরনের ইনভেস্টমেন্টকে কিন্তু ধরছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো বিতে কি বলেছে, দ্য চার্জেস অফ ডেপ্রিসিয়েশন ক্যান কজ আ চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ নেট প্রফিট। তোমার ডেপ্রিসিয়েশনে যদি কোনো ওভার ভ্যালুয়েশন থাকে, কোনো আন্ডার ভ্যালুয়েশন থাকে, ডেপ্রিসিয়েশন যদি কোনো চেঞ্জ হয়, নতুন কোনো অ্যাসেট হয়তো ছিল বা অ্যাসেটে কোনো রিপেয়ারমেন্ট ছিল, মানে যেটাকে আমরা বলি যে একটা মানে যেটা বড় অ্যামাউন্টের রিপেয়ার, সেটা আমরা ইনস্টলেশন, সেটা আমরা তো অ্যাসেট হিসেবে ধরে নিই। তাহলে সেখানে এই ধরনের ক্ষেত্রে তুমি যদি নতুন করে এই ধরনের কিছু অ্যাড করো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তার উপরে যে ডেপ্রিসিয়েশনটা সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে যদি ডেপ্রিসিয়েশনের কোনো ওভার ভ্যালুয়েশন থাকে, সেটা যেমন ডিডাক্ট করতে হবে, তেমনভাবে ডেপ্রিসিয়েশনের যদি কোনো আন্ডার ভ্যালুয়েশন থাকে, তার জন্য ডেপ্রিসিয়েশন সেই পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে। ডিডাক্ট মানে তুমি প্রফিটের সাথে যেভাবে অ্যাডজাস্ট করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এভাবে আমরা এই জিনিসটা আমরা খেয়াল করবো অবশ্যই, যে আমরা যখন যে অ্যাভারেজ প্রফিট ধরো বের করবো, আমরা যে প্রফিটগুলো দেখবো, সেই প্রফিটের মধ্যে যদি ডেপ্রিসিয়েশনের কোনো বিষয় থাকে, তাহলে সেই প্রফিটটাকে কিন্তু এফেক্ট করবে। তাহলে তুমি ডেপ্রিসিয়েশনটাকে দিয়ে সেই প্রফিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তোমাকে অ্যাডজাস্টেড অ্যাভারেজ প্রফিট বের করে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো বলেছে ইনকাম ফ্রম এনি অ্যাসেট নট জেনারেলি ইউজড ইন দ্য বিজনেস শুড বি এক্সক্লুডেড ফ্রম প্রফিট। তাহলে যেই অ্যাসেটটা জেনারেলি বিজনেসে ইউজ হচ্ছে, এটা আমাদের কিছুটা ইনভেস্টমেন্টের মধ্যে আমরা বলতে পারি, যে অ্যাসেটটা জেনারেলি বিজনেসে ইউজ হচ্ছে না, সেখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটা বাদ দিতে হবে। এবং আমরা কিন্তু অ্যাসেট থেকেও দেখো বলছে যে অ্যাজ অলসো দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ফ্রম দ্য ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এখানে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, এখানে আলাদা করে আবার অ্যাসেটের কথা বলে দিচ্ছে। যদি এমন কোনো অ্যাসেট থাকে যেটা বিজনেসের কাজে ব্যবহৃত হচ্ছে না, বিজনেসে যে ট্রেডিং চলছে, যে অপারেশন চলছে, সেই অপারেশনের কাজে ব্যবহৃত হচ্ছে না, এই ধরনের কেস হলে তুমি অবশ্যই কী করবে, সেই ইনকামটাকে বাদ দিয়ে দিবে। তোমার অ্যাভারেজ যে প্রফিট আছে, যদি প্রফিটের মধ্যে ইনক্লুডেড থাকে, সেটা এক্সক্লুড করে দিবে। এবং তার সাথে সাথে অ্যাসেটটাও কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে
হচ্ছে না, এটাকে ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে আমরা ধরবো না, ঠিক আছে, আমাদের যে নেট অ্যাসেটের আমরা পরিমাণটা ধরবো না। আচ্ছা, এরপরে আসো আমাদের ডিতে কি বলছে, অ্যাবনর্মাল প্রফিট অ্যান্ড লসেস। যদি কোনো অ্যাবনর্মাল প্রফিট অ্যান্ড লসেস থাকে, সেই অ্যাবনর্মাল প্রফিট অ্যান্ড লসেসটা কিন্তু এলিমিনেট করে দিতে হবে। দেখো যে শুড বি এলিমিনেটেড ফ্রম দ্য প্রফিট অফ দ্য ইয়ার্স ইন উইচ দে অকার। মানে কি হলো, অ্যাবনর্মালি যে প্রফিটটা হয়েছে বা অ্যাবনর্মালি যে লসটা হয়েছে, এই প্রফিট বা লসের জন্য তো আসলে আমাদের কি হচ্ছে, যে আমাদের ট্রেডিংয়ের যে ঘটনাটা ঘটছিল এটার সাথে হয়তো এটার মিল নেই, মানে অ্যাবনর্মালি ঘটনাটা ঘটেছে। তাহলে তুমি যখন গুডউইল বের করবে তখন কিন্তু এই অ্যাবনর্মাল প্রফিট এবং অ্যাবনর্মাল লসটাকে মানে এটা এলিমিনেট করে দেওয়াটা ভালো, কারণ এটা তোমার নর্মাল কোর্স অফ অ্যাকশন না, তোমার নর্মাল বিজনেস ট্রেন্ড না, ঠিক আছে। আমরা নর্মাল বিজনেস ট্রেন্ড থেকে আমাদের গুডউইলটাকে আমরা জানতে চাই। তাহলে সেই জন্য বলেছে যে অ্যারাইজিং ফ্রম অ্যাবনর্মাল সার্কামস্ট্যান্সেস। তাহলে অ্যাবনর্মাল প্রফিট অ্যান্ড অ্যাবনর্মাল লসেস যদি কোনো অ্যাবনর্মাল সার্কামস্ট্যান্স থেকে অ্যারাইজ করে, সেক্ষেত্রে শুড বি এলিমিনেটেড ফ্রম দ্য প্রফিট অফ দ্য ইয়ার্স ইন উইচ দে অকার্ড। যে বছর সেটা হয়েছে তখন সেটাকে আমরা এলিমিনেটেড করবো, মানে অ্যাডজাস্ট করবো, এলিমিনেট করবো মানে অ্যাডজাস্ট করবো। আচ্ছা, এরপরে আসো এক্সেসিভ রেমুনারেশন। যদি আমরা আমাদের যদি ম্যানেজমেন্ট কস্ট, মানে যদি কোনো এমন কোনো কস্ট থাকে ম্যানেজমেন্টকে বা ম্যানেজিং ডিরেক্টরকে আমরা যদি এমন কোনো রেমুনারেশন দিয়ে থাকি যে রেমুনারেশনটা ফেয়ার যে অ্যামাউন্ট আছে তার থেকে বেশি, যেমন এক্সিড ওভার ফেয়ার রেমুনারেশন, ঠিক আছে, এক্সিড ওভার ফেয়ার রেমুনারেশন। ফেয়ার যে রেমুনারেশনটা দেওয়ার কথা নর্মালি যেটা বিজনেসে দেওয়ার কথা ছিল, যেটা অ্যাকসেপ্টেড, তার থেকে যদি এক্সেসিভ কোনো রেমুনারেশন তুমি দিয়ে থাকো, তাহলে সেটাকে রিটার্ন ব্যাক করতে হবে, ঠিক আছে। কি বলেছে, অ্যাবাভ নর্মাল অর ফেয়ার রেমুনারেশন পেড টু দ্য ওনার্স অর ডিরেক্টর শুড বি রিটার্ন ব্যাক বাই দ্য অ্যামাউন্ট ইজ এক্সিডেড ওভার দ্য ফেয়ার রেমুনারেশন। তাহলে ফেয়ার রেমুনারেশনের থেকে অতিরিক্ত যে পরিমাণ তুমি দিচ্ছ, সেই অতিরিক্ত পরিমাণটাকে কিন্তু শুড বি রিটার্ন ব্যাক বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল। আর আমাদের এরপরে দেখো যেটা আছে সেটা হলো কি বলছে, যে অ্যাবনর্মাল এক্সপেন্ডিচার অর অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাবনর্মাল এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজমেন্ট। কোনো একটা বছরে যদি আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাবনর্মালি হয়তো বেশি হয়েছে এক্সপেন্সটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডভার্টাইজমেন্টের আমাদের এটা এক্সপেন্সটাকে আমরা কী করবো, থ্রু আউট দ্য মানে কয়েকটা বছরের মধ্যে কিন্তু আমরা ভাগ করে দেব, ঠিক আছে। দেখো এখানে কী বলা আছে, ইন এ পার্টিকুলার অ্যাকাউন্টিং শুড বি প্রপারলি অ্যাডজাস্টেড। কীভাবে, ইট শুড বি allotted in such a fashion that each year is charged with the average normal expenditure on advertisement. তাহলে আমরা প্রত্যেকটা বছরে আমাদের যে আমাদের each year is charged with the average নর্মাল যে এক্সপেন্ডিচার, এভাবে যেন আমরা এটাকে নর্মালি এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার যতটুকু হওয়ার কথা সেই ততটুকু পরিমাণে আমরা কিন্তু এখানে কি করব, অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। আমরা কোনো একটা ইয়ারে হয়তো আমাদের এটা কি হয়েছে যে অ্যাবনর্মাল এক্সপেন্ডিচার হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে, তাহলে সেই ইয়ারের মধ্যে শুধু আমরা এই এক্সপেন্ডিচারটাকে না রেখে আমরা তার পরবর্তী কয়েকটা ইয়ারের মধ্যে এটা ভাগ করে দেবো। ভাগ করে দেওয়ার পরে তারপরে আমরা প্রফিটটাকে সেভাবে আমরা ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, তাহলে আমাদের এই যে এই পয়েন্টগুলো আমরা দেখে নিলাম। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আরও কিন্তু অনেক পয়েন্ট আমরা অঙ্ক করার সময় পাবো, ঠিক আছে। অঙ্ক করতে করতে আমাদের যে টিউটোরিয়াল নোটগুলো থাকে সেই নোটের মধ্যে আমরা দেখব কখন আমরা ডিবেঞ্চারকে আমাদের মানে এটাকে আমরা শর্ট টার্ম লাইবিলিটিস বলছি না লং টার্ম লাইবিলিটিস বলছি, বা গুডউইলকে আমরা কখন অ্যাসেটের মধ্যে ধরছি কখন ধরছি না, এরকম বিভিন্ন বিষয় টিউটোরিয়াল নোট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে অঙ্কের সাথে সাথে দেখে নেব, ঠিক আছে। তাহলে আসো আমাদের আজকে আমরা কি করব, ভ্যালুয়েশন অফ নন পারচেজ গুডউইলে আমরা কি ছিল, আমাদের অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের সিম্পল অ্যাভারেজ ছিল, ওয়েটেড অ্যাভারেজ ছিল, আমাদের সুপার প্রফিট মেথড ছিল, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, আর হলো অ্যানুইটি মেথড। এই মেথডগুলো আমরা দেখেছি। আমরা আজকে যে করব, আমরা অ্যাভারেজ প্রফিট মেথডে দুটো নিয়ম আছে, সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ, এই দুটোর উপর আমরা দুটো অঙ্ক করার আজকে চেষ্টা করব, ঠিক আছে, ইনশাল্লাহ। আসো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রবলেমটা দেখো, প্রথম প্রবলেমটাতে কি বলছে, যে লিমিটেড একটা কোম্পানি agreed to purchase business of a sole trader. For that purpose, goodwill is to be valued at the 3 years purchase, ঠিক আছে, of the average profit of last 5 years. তাহলে কি হলো, তুমি গুডউইল বের করার জন্য 3 years পারচেজ ধরবা,
ঠিক আছে, 3 ইয়ার্স পারচেস। আর প্রফিটটা কি ধরবা, সেটা হলো অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 ইয়ার্স, বিগত 5 বছরে তুমি অ্যাভারেজ প্রফিট ধরবা এবং সেই অ্যাভারেজ প্রফিটটাকে 3 ইয়ার্স, মানে 3 ইয়ার্স পারচেস মানে হলো 3 দিয়ে গুণ করতে হবে বা মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রফিট ফর দিস ইয়ার্স আর দেখো বলা আছে 2009 হলো 40,000 টাকা, 2010 হলো 45,000 টাকা, 2011-তে 36,000 টাকা, 2012-তে 46,000 টাকা, 2013-তে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রফিট দেওয়া আছে। তাহলে আমাদের এখন কি কাজ, আমাদের কোনো অ্যাডজাস্টমেন্টের কথা বলা নেই, মানে কি কোনো এমন কোনো ইনফরমেশন দিয়ে দেয় নাই যে ইনফরমেশনটার কারণে আমাদের এখানকার অ্যাভারেজ প্রফিটগুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমাদের যে প্রফিটগুলো কোনো একটা ইয়ারের প্রফিট চেঞ্জ, তাহলে আমাদের একদম সিম্পল কাজ। আমাদের কাজটা কি, কাজটা হলো আমরা কি করব, অ্যাভারেজ প্রফিট বের করব। তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিটের জন্য আমরা সবকটাকে যোগ করলাম, আমাদের ডিভাইডেড বাই হবে 5। আমাদের যে 2009, 10, 11, 12, 13 এই 5টা বছরে আমরা প্রফিট যোগ করে ডিভাইডেড বাই করে সিম্পল অ্যাভারেজ, সুতরাং আমাদের একদম সিম্পলভাবে আমরা তৈরি করছি। আমাদের উপরে যোগফল এসছে 2,17,000 ডিভাইডেড বাই 5, আর আমাদের অ্যাভারেজ প্রফিট হলো 43,400, 43,400। ঠিক আছে, এটা আমাদের অ্যাভারেজ প্রফিট। তাহলে গুডউইল কি হবে বলো, গুডউইল আমরা কি করব, আমরা বলেছি 3 ইয়ার্স পারচেস, তাহলে গুডউইলকে আমরা এই অ্যাভারেজ প্রফিটকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের দেখো গুডউইল কি, গুডউইল হলো 3 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট ইয়ার্স, অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 5 ইয়ার্স অ্যাকচুয়ালি। তাহলে সেটা হলো 43,200, এই যে 43,000, আচ্ছা এটা 400 হবে না, এটা 400, দেখি আমরা কি করেছি, হ্যাঁ এটা 400 হবে, কারণ এখানে 1,30,000, 3 4 12, 2 হাত থাকে 1, 3 3 9 10, 3 4 12, হ্যাঁ এটা 43,400 হবে, এখানে 200 চলে এসছে, 43,400 হবে। ঠিক আছে, এবং এটা আমাদের ঠিক আছে, আমাদের গুডউইলের পরিমাণটা ঠিক আছে। তাহলে এই হলো আমাদের একদম সিম্পল অ্যাভারেজ। তাহলে এখানে ডিফারেন্সের মধ্যে কি হতে পারে, তোমার অঙ্কের মধ্যে এই যে প্রফিটগুলোকে প্রতিটা বছরের প্রফিটের মধ্যে তোমার কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, যে হয়তো কোনো কারণে কোনো চেঞ্জ তোমার থাকতে পারে, ডেপ্রিসিয়েশন বলো, ম্যানেজমেন্ট কস্ট বলো, অথবা অন্য কোনো কারণে তোমার এখানে চেঞ্জটা থাকতে পারে। তাহলে এই হলো আমাদের সিম্পল অ্যাভারেজ, একদমই সিম্পল। তাহলে এরপরে আসো আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের উপরে একটা অঙ্ক করি। আচ্ছা দেখো, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটে আমাদের যে প্রবলেম 2তে আছে কি বলছে, এক্স লিমিটেড proposed to purchase the business carried on by Mr. A. তাহলে মিস্টার এ একটা বিজনেস ক্যারিড অন করছে, চালাচ্ছে, সেটা এক্স লিমিটেড প্রপোজ টু পারচেস, সে পারচেস করতে যাচ্ছে। Goodwill for this purpose is agreed to be valued at 3 years purchase of the weighted average profit of the last 4 years. তাহলে দুজনের মধ্যে এটা হলো যে তারা কি করবে, তারা এখানে যে গুডউইলটা যে ভ্যালুয়েশন করছে, সেই ভ্যালুয়েশনের ক্ষেত্রে কি হবে, 3 ইয়ার্স পারচেস, কিসের কি পারচেস করবে, সে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড, শুধু সিম্পল অ্যাভারেজ প্রফিট না, ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। ঠিক আছে, অফ দ্য পাস্ট 4 ইয়ার্স, 4 বছরে। তাহলে 4 বছরের যে প্রফিট সেটার মধ্যে আমরা একটা ওয়েট অ্যাড করবো। আমরা দেখেছিলাম যে আমরা ওয়েট বা ভার কিভাবে আমরা অ্যাড করে থাকি। আমরা কি বলেছিলাম যে একদম লেটেস্ট ইয়ারটাকে আমরা সব থেকে বড় বেশি ভার দিতে চাই, কারণ লেটেস্ট ইয়ারটা হলো আমাদের জন্য সব থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ। তুমি যদি আজকে 2021কে বলো 21-এর জন্য প্রফিট কি হবে, তাহলে সেটা অবশ্যই 2020-এর যে প্রফিটটা আছে সেটা সব থেকে বেশি রিপ্রেজেন্ট করবে 2021কে। তারপরে 2019-এরটা, তারপরে 2018, তারপরে 2017, তাহলে এভাবে আমরা সবচেয়ে, তাহলে 2020-কে সব থেকে বেশি ওয়েট দিব, তারপরে 2019, তারপরে 2018, এইভাবে আস্তে আস্তে আমরা কমিয়ে আনবো। তাহলে সেরকমভাবে আমরা ওয়েট দেবো। আচ্ছা, এখানে দেখো ওয়েটের কথা বলা আছে, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটেড টু বি ইউজড আর 2011-এ হলো 1, 12-এ হলো 2, 13-এ হলো 3, 14-এ হলো 4। ঠিক আছে, এখানে এভাবে উল্লেখ করা আছে। উল্লেখ যদি করা না থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাও এটাকে এভাবে ব্যবহার করতে পারি, যে আমরা 2014-তে মানে লেটেস্ট যে ইয়ারটা সেখানে 4 ধরবো, যদি 4 বছর হয় তাহলে সেটা 4 ধরবো, তার আগেরটা 3, তার আগেরটা 2, তার আগেরটা 1। আর যদি এমন হয় যে তোমার ইয়ার দেওয়া আছে 5টা, তাহলে একদম লেটেস্টটাকে ধরবো আমরা 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, তাহলে এভাবে তুমি ওয়েটগুলোকে, ভারগুলোকে ধরতে পারো। প্রফিট অফ দিস ইয়ার্স, 2011-এ বলা হয়েছে 20,200, 2012-এ বলা আছে 24,800, 2013-এ বলা আছে 20,000, and 2014-এ আছে 30,000। তাহলে এখানে আমাদের প্রফিটটা দেওয়া আছে প্রতি বছরে।
আচ্ছা, এখন দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমাদের আগের অঙ্কে ছিল না, আমি বলেছিলাম যে কিছু প্রফিটটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছু ইনফরমেশন তোমার থাকতে পারে। তাহলে দেখো এখানে কি ইনফরমেশন আছে, বলছে অন আ স্ক্রুটিনি অফ দ্য অ্যাকাউন্টস অফ দ্য ফলোয়িং ম্যাটার্স আর রিভিউড। ঠিক আছে, ফলোয়িং কিছু ম্যাটার্স আছে, তোমার যখন স্ক্রুটিনাইজ করা হয়েছে অ্যাকাউন্টসগুলোকে তখন কিছু কিছু বিষয় ধরা পড়েছে। তাহলে সেই বিষয়গুলো কি, যেমন বলছে যে অন 1st সেপ্টেম্বর 2013, 2013-তে, হ্যাঁ 2013-তে যে 20,000 টাকা প্রফিট হয়েছে, তখন কি হয়েছে দেখো যে মেজর রিপেয়ার was made in respect of the plant incurring 6,000। তাহলে মেজর রিপেয়ার, একটা নর্মাল রিপেয়ার এক্সপেন্স, একটা মেজর একটা রিপেয়ার হয়েছে, তাহলে এটা আমাদের অ্যাসেটের একটা অংশ, কিন্তু উইচ অ্যামাউন্ট ওয়াজ চার্জ টু রেভিনিউ। তো এটা আমাদের রেভিনিউতে চার্জ করার কথা না, এটা আমাদের অ্যাসেটের একটা অংশ। তাহলে দ্য সেড অ্যামাউন্ট ইজ এগ্রিড টু বি ক্যাপিটালাইজড ফর গুডউইল ক্যালকুলেশন সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট অফ ডেপ্রিসিয়েশন অফ 10% পার অ্যানাম অন রিডিউসিং ব্যালেন্স মেথড। তাহলে কি হচ্ছে যে আমাদের যে প্রথম যে এতে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখানে কি বলছে যে এখানে 6,000 টাকার একটা মেজর রিপেয়ার হয়েছে, যেটা রেভিনিউতে চার্জ করা হয়েছে। তাহলে আমরা এখানে রেভিনিউতে এটা চার্জ করব না। তাহলে আমরা যদি রেভিনিউতে চার্জ যদি করবো না, আমরা সেটাকে আবার অ্যাড ব্যাক করে দেবো। তাহলে আর কি করছি আমরা, এখন এটাকে এই 6,000কে আমরা বলেছি যে এটা অ্যাসেট হিসেবে থাকবে। তাহলে অ্যাসেট হিসেবে থাকলে সেখানে একটা ডেপ্রিসিয়েশনের প্রশ্ন আসে। তাহলে এই 6,000 টাকার উপর তো ডেপ্রিসিয়েশন আবার চার্জ করা হয়নি, তাহলে সেই ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা বলা হয়েছে 10% এবং মেথডটা বলা হয়েছে রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথডটা নিশ্চয়ই আমাদের মনে আছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড, বিভিন্ন নামে কিন্তু আমরা এই মেথডটাকে চিনি। তার মানে কি, যে প্রথম বছরে যা অ্যাসেটের যে পরিমাণ তার উপরে যে হারে আমি ডেপ্রিসিয়েশন রাখছি, পরের বছর সেই ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে তারপরে আবার ডেপ্রিসিয়েশন চার্জ করছি। এরকম প্রতি বছরই ডেপ্রিসিয়েশন থেকে তার অ্যাসেটের থেকে সেটা বাদ দিয়ে তার উপরে আমরা ডেপ্রিসিয়েশন আছে, এইভাবে আমরা ডিক্লাইনিং মেথডটা আমরা ফলো করি। তাহলে রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করব। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দ্য ক্লোজিং স্টক ফর দ্য ইয়ার 2012 ওয়াজ ওভার ভ্যালুড বাই টাকা 2,400। দেখো যে তোমার যে ক্লোজিং স্টকটা ছিল সেটা কত, 2012-এ, সেটা ওভার ভ্যালু হয়েছে 2,400 টাকায়। তাহলে তুমি ক্লোজিং স্টককে যখন ওভার ভ্যালুয়েশন করেছো, তার মানে কি হলো, মানে হলো তুমি যখন কস্ট অফ গুডস সোল্ড বের করেছো, তখন কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে যে তুমি ক্লোজিং স্টকটাকে বেশি ধরেছো, তাহলে বেশি ধরেছো মানে কস্ট অফ গুডস সোল্ড কমে গেছে, তাহলে তোমার তাহলে প্রফিট বেড়ে গেছে, তাহলে প্রফিটটা তোমার কমাতে হবে, তাই না? তাহলে এটা আমরা এটা দেখবো। আচ্ছা, অ্যান্ড সি হলো, সিতে কি বলেছে, এবং এটা অবশ্যই কিন্তু যদি 2012-তে ক্লোজিং হয় তাহলে 2013-তে ওপেনিং হবে, সেটাও আমরা দেখে নিব। আচ্ছা, সিতে বলছে কি, টু কভার ম্যানেজমেন্ট কস্ট অ্যান্ড অ্যানুয়াল চার্জ অফ টাকা 4,800 শুড বি মেড ফর দ্য পারপাস অফ গুডউইল ভ্যালুয়েশন। তাহলে এখানে একটা ম্যানেজমেন্ট কস্ট আছে অ্যান্ড অ্যানুয়াল চার্জ অফ টাকা 4,000 শুড বি মেড, তাহলে এটা দেওয়া হয়নি। হ্যাঁ, টু কভার ম্যানেজমেন্ট কস্টে একটা অ্যানুয়াল চার্জ আছে 4,800, এটা আমাদের গুডউইল ভ্যালুয়েশন, এটা আমাদের ধরতে হবে। তাহলে এখানে বলছে যে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম। তাহলে ফার্মের গুডউইলটা আমরা ভ্যালুয়েশন করব। তাহলে চলো আমরা ভ্যালুয়েশন করি। আমাদের প্রথম কাজটা হলো ক্যালকুলেশন অফ অ্যাডজাস্টেড প্রফিট। আমরা তো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের গুডউইল ক্যালকুলেশনটা করব, কিন্তু আমাদের মুশকিল হলো প্রথমে আমাদের যে প্রফিটগুলো দেওয়া আছে 2011 থেকে 2014 পর্যন্ত যে প্রফিটটা দেওয়া আছে, এই প্রফিটটাকে আমাদের আগে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এই প্রফিটটাকে অ্যাডজাস্ট করেই তো তারপরে আমরা ওয়েটেড অ্যাভারেজটা পাবো। তাহলে দেখো আমরা যদি আমরা এটা বসাই, এখানে দেখো আমাদের প্রফিট প্রতিটা বছরের প্রফিট দেওয়া আছে, আমরা প্রফিটগুলো আগে বসিয়ে দিই। আমাদের 2011-তে ছিল 20,200, 20,200, 2012-তে 24,800, 2013-তে আমাদের 20,000, আর 2014-তে আমাদের 30,000। ঠিক আছে, এভাবে আমরা বসিয়েছি, এটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর কি কি আছে দেখো আমরা একটু দেখে নিই। যেমন বলেছে অন 1st সেপ্টেম্বর 2013, কিন্তু আমরা আস্তে আস্তে আগাই, আমাদের 2011-এ কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। 13-এ আছে হলো রিপেয়ার, মেজর রিপেয়ার, 2012-এ আছে আমাদের ওভার ভ্যালুয়েশন, আর 2011-এ আলাদা করে কিন্তু কিছু বলা নাই, কিন্তু আমাদের সিতে যেটা বলা হয়েছে যে ম্যানেজমেন্ট কস্ট, একটা ইয়ারলি অ্যানুয়াল ম্যানেজমেন্ট কস্ট 4,800, এটা চার্জ করতে হবে। তাহলে আমাদের 2011-তে একটা ম্যানেজমেন্ট কস্ট কিন্তু চার্জ করা হয়নি।
এবং এটা কিন্তু শুধুমাত্র 2011 না, এটা প্রতি বছরই হবে। তাহলে আমরা ম্যানেজমেন্ট কস্ট যেটা আছে সেটাকে আমরা মাইনাস করে দিচ্ছি 4,800, 4,800, 4,800, 4,800, মানে প্রতি বছরই ম্যানেজমেন্ট কস্টটা আমরা 2011 সাথে সাথে সব কটা বছরই আমরা চার্জ করে দিলাম। তাহলে কত আসলো দেখো, আমাদের বাদ দিলে আমাদের দেখো আমরা এখানে সাবট্রাক্টের এটা পেলাম, আমাদের 15,400 এসছে, 20,000, ওখানে 15,200, আমাদের 25,200, এই যে আমাদের আমরা পেয়ে গেলাম ম্যানেজমেন্ট কস্ট। এটা আমাদের 2011 সাল থেকে শুরু করে 14 সাল পর্যন্ত সব কয়টা ইয়ারের জন্য ম্যানেজমেন্ট কস্ট আসবে। আচ্ছা, এবার আসুন 2012 সালে আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। আমরা এভাবে গ্র্যাজুয়ালি আগাচ্ছি এই কারণে, কারণ অনেক সময় 2012 সালের ইফেক্টে 2013 সালে পড়তে পারে, যেমন আমাদের স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটবে। তো সেই কারণে আমরা আস্তে আস্তে মানে 11তে কী হবে, 12তে কী হবে, এভাবে আমরা আগানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখো ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, যেটা আমি বলেছিলাম যে সেটা আমাকে মাইনাস করতে হবে 2012তে। কেন, আমি আবারও একটু রিপিট করি, আমরা যখন কস্ট অফ, আমাদের তো সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা গ্রস প্রফিটটা পাচ্ছি, তারপরে তো আদার এক্সপেন্স বা ইনকামগুলোকে আমরা অ্যাডজাস্ট করছি। তাহলে আমি যখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করেছি, কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় কিন্তু আমরা কি করি, ক্লোজিং স্টকটাকে মাইনাস করি। তাহলে ক্লোজিং স্টক তুমি যত বেশি মাইনাস করবা, তোমার কস্ট অফ গুডস সোল্ড তাহলে কমে গেছে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কমে যাওয়ার জন্য তোমার প্রফিট, তাহলে তুমি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড কম মাইনাস করেছো, তাহলে তোমার প্রফিট বেশি আছে। তাহলে সেই কারণে তুমি যখন ওভার ভ্যালুয়েশন বলছো, ক্লোজিং স্টক তুমি বেশি চার্জ করেছো, তখন সেটা তোমার প্রফিটের থেকে মাইনাস করে দিতে হবে, কারণ তুমি সেখানে কস্ট অফ গুডস সোল্ডকে কম মাইনাস করেছো, সেই কারণে তোমার প্রফিটটা বেশি আছে। কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আসলে আর 2,400 টাকা বেশি হবে। তাহলে গেল। আচ্ছা, এখন সেকেন্ড টাইম যে আমাদের কি হবে, যে এখানে আমরা যখনই বলছি 2012তে এটা ক্লোজিং স্টক, তার মানে এটা 2013তে যে এটা ওপেনিং স্টক। ঠিক আছে, আমাদের 2013তে যে এটা ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টকের ক্ষেত্রে অবশ্যই তার উল্টোটা হবে, যেহেতু এখানে আমরা ক্লোজিং স্টককে মাইনাস করেছি, ওখানে প্লাস হবে। কেন, একইভাবে কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করি, তখন ওপেনিং স্টকটা আমাদের প্লাস। তাহলে ওপেনিং স্টক প্লাস মানে হলো তুমি কি করেছো, তুমি বেশি পরিমাণে কস্ট অফ গুডস সোল্ড দেখেছো। তাহলে বেশি পরিমাণে কস্ট অফ গুডস সোল্ড দেখানো মানে তুমি সেলস থেকে বেশি কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেছো, তাহলে প্রফিট কমে গেছে, তাহলে তোমার এখন প্রফিটটা বাড়াতে হবে। তাহলে দেখো ওভার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, তাহলে আমাদের ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টকের আমরা অ্যাডজাস্টমেন্টটা দেখলাম, এবং অবশ্যই এটা 2012তে ক্লোজিং স্টক মানে 2013তে এটা ওপেনিং স্টক। ঠিক আছে, তাহলে এভাবে আমরা চার্জ করে নিলাম। এছাড়া আমাদের আর কি আছে, এছাড়া আমাদের 2013 সালে আরেকটা ঘটনা আছে, সেটা হলো মেজর রিপেয়ার। তাই দেখো মেজর এখানে আছে, আমরা যোগফলটা এখানে করে নিয়েছি, আমাদের যে এখানে মাইনাস হয়েছে এবং এখানে প্লাস হয়েছে সেটা আমরা আমাদের 2011তে কোনো চেঞ্জ নেই, 2012তে আমাদের 2,400 টাকা মাইনাস, এবং 2013তে যে 2,400 টাকা প্লাস, এবং 14তে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তাহলে দেখো ক্যাপিটালাইজেশন অফ রিপেয়ারটাকে আমার ক্যাপিটালাইজেশন করতে হবে, এবং এটা আমরা কি করেছি, 6,000 টাকা, যেহেতু এটা আমরা রেভিনিউতে চার্জ করেছিলাম, আসলে আমরা এটা রেভিনিউতে চার্জ করব না, সুতরাং এটা রেভিনিউ চার্জ করা মানে কি, মানে হলো আমরা এক্সপেন্স হিসেবে দেখিয়েছি, তাহলে আমরা এখানে আবার এটাকে অ্যাড করে দিয়েছি যে এটা এক্সপেন্স হবে না, আমরা এটাকে আমরা অ্যাসেটের অংশ হিসেবে ধরছি। তাহলে এটা 6,000 টাকা আমি অ্যাড করবো। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হলো যে এই যে 6,000 টাকা এটা অ্যাসেট হিসেবে ধরলাম, তারপর ডেপ্রিসিয়েশন আমাকে চার্জ করতে হবে 10% রিডিউসিং ব্যালেন্স মেথডে। তাহলে আসো আমরা এই যে আমরা এখানে যোগটা আমরা এই মানে ক্যালকুলেশনটা করে নিলাম। আসলে ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করবো, তাই ডেপ্রিসিয়েশনের কথা কি বলা আছে, যেটা 10% হারে এবং রিডিউসিং ব্যালেন্স মেথডে আমরা করব। তাহলে আসো আমরা ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করি। দেখো এই যে এখানে আমি ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা দেখিয়েছি। আমাদের 2013 সালে দেখো ঘটনাটা ঘটেছে অন 1 সেপ্টেম্বর 2013। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের জন্য আমার 2013 সালে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, আর 2014 সালে আমার পুরো বছরের জন্য ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে দেখো এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনটা দেখানো হয়েছে 2013 সালে 10% 6,000-এর ওপর 4 মাসের জন্য, ঠিক আছে, 200 টাকা। তাহলে আর 2014 সালে 10% রিডিউসিং ব্যালেন্স মেথড, তো রিডিউসিং ব্যালেন্স মেথডে কী হবে, 6,000 মাইনাস 200 কত থাকে, 5,800 টাকা, তার উপর 10% মানে 580 টাকা। তাহলে 580 টাকা আমার কি হলো, আমার ডেপ্রিসিয়েশন চার্জ হলো। তাহলে দেখো আমরা ডেপ্রিসিয়েশনটা বসিয়ে দিই।
আমাদের 2013 সালে হলো 200 টাকা এবং 2014 সালে হলো কত 580 টাকা। তাহলে এখানে আমরা যোগফলটা পেয়ে গেলাম। এখন প্রত্যেকটা ইয়ারের আমরা অ্যাভারেজ প্রফিট, অ্যাডজাস্টেড প্রফিটটা পেয়ে গেছি। আমাদের 2011 সালে হলো 15,400, 2012 সালে 17,600, 2013 সালে 23,400 আর 2014 সালে 24,620 টাকা। ঠিক আছে, এভাবে আমরা পেয়ে গেলাম। এবার আসো আমাদের কাজটা কি, আমরা তো সিম্পল অ্যাভারেজ করতে পারছি না, আমাদেরকে ওয়েটেড অ্যাভারেজ করতে হবে। তার মানে কি, ওয়েটেড অ্যাভারেজের নিয়মটা হলো যে ওয়েটটা তোমাকে দেওয়া হয়েছে সেই ওয়েটটা দিয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রফিটটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমাদের ওয়েটটা দেখো দেওয়া আছে, কি বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটস টু বি ইউজড আর কত 2011-এ 1, 12-এ 2, 13-এ 3, 14-এ 4। ঠিক আছে, তাহলে এই যে আমরা বসিয়ে দিই 11-এ 1, 2, 3, 4, 4। ঠিক আছে, তাহলে এটা টোটাল যোগফল হলো 10। আর আমাদের প্রোডাক্ট যেটা আসছে মানে গুণ করে আমাদের 15,400 ইন্টু 1, তাহলে কত হলো আমাদের 15,400, 17,600 কত হবে আমাদের 35,200, 23,400 ইন্টু 3 আমাদের এসছে দেখো 70,200, 24,620 ইন্টু 4 তাহলে আমাদের এসছে দেখো কত 98,480। তাহলে এই হলো আমরা প্রোডাক্টগুলো পেলাম, মানে আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট আমরা পেলাম। তার সাথে এটা আমরা যোগ করে দিচ্ছি, আমাদের টোটালটা এসছে 2,19,280 টাকা। হ্যাঁ, এটা আমাদের ওয়েট, মানে আমাদের টোটালটা এসছে ওয়েট মাল্টিপ্লিকেশন করার পরে। আর টোটাল ওয়েটস হলো 10। এখন ওয়েটেড অ্যাভারেজ মেথড বের করার জন্য আমরা কি করব, আমরা কি টোটাল প্রফিটটাকে যোগ করে ডিভাইডেড বাই 4 করব? না, 4 করব না, আমরা ডিভাইডেড বাই কি করব, ডিভাইডেড বাই আমরা 10 করব। তাহলে দেখো আমরা কি করছি, আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট হবে 2,19,280 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু হলো 21,920। তাহলে আমি আবারও তোমাদের একটু বলে দিই যে তোমরা কিন্তু অনেক সময় অনেকে এই ভুলটা করে থাকো যে এই যে 2,90,280 তাড়াহুড়াতে কি করো, ডিভাইডেড বাই করে দিচ্ছ 4, অ্যাভারেজ 4 করে দিচ্ছ। কিন্তু এখানে আমাদের ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি করব, 10 দিয়ে ডিভাইডেড করবো। তাহলে এই ধরনের সিলি মিস্টেক আমরা করবো না। সব কিছু ঠিক হলো, ছোট্ট একটা জিনিসের জন্য আমাদের গুডউইল ভ্যালুয়েশনটা নষ্ট হয়ে যাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, তাহলে গুডউইল ভ্যালুয়েশনটা কি হবে, গুডউইল ভ্যালুয়েশন আমাদের কি হচ্ছে, গুডউইল হলো 3 ইয়ার পারচেজ অফ ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, 3 বছরে আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ধরবো। তাহলে 3 বছর মানে কি, আমরা 21,928-কে আমরা 3 দিয়ে গুণ করব, 21,928-কে 3 দিয়ে আমরা গুণ করেছি, আমাদের এসে 65,784। ঠিক আছে, 3 24, 3 দুগুণে 6 7 8, 3 9 27, 7 থেকে 2, 3 একে 3, 4 5, 3। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের দুটো অঙ্ক আমরা করলাম। আমাদের সিম্পল অ্যাভারেজের মধ্যে আমরা কোনো ভার আরোপ করিনি, এটা একদম সিম্পল, জাস্ট প্রফিটগুলোকে অ্যাড করে নিয়ে ডিভাইডেড বাই করবো তুমি নাম্বার অফ ইয়ার্স দিয়ে। আর ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে প্রথমে ওয়েট দিয়ে প্রফিটটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, এরপরে প্রফিটটাকে যোগ করে ডিভাইডেড বাই করতে হবে টোটাল নাম্বার অফ ওয়েট দিয়ে, নট টোটাল নাম্বার অফ ইয়ার্স। ওয়েট তুমি যা দিলা সেটা দিয়ে ডিভাইড করবো, এটা একটা বিষয় লক্ষ্য রাখার মতো। আর একটা ভুল আমরা অনেক সময় মানে তাড়াহুড়োতে করে ফেলি, সেটা হলো এই যে আমি বলেছি রিসেন্ট ইয়ার থেকে 4 ধরতে। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা কি করে, ভুল করে এই 2011 থেকে হয়তো মানে সবচেয়ে শেষের বছরটাকে 4 ধরছে, তার পরেরটাকে 3 এভাবে ধরছে, কিন্তু এটা হবে না। আমরা কনসেপচুয়ালি যেন ক্লিয়ার থাকি, কেন আমি 4 ধরেছি, আমি একদম লেটেস্ট বছরটাকে কেন আমি সব থেকে বেশি ওয়েট দিলাম, এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু এই ভুলগুলো হবে না। ঠিক আছে, আমাদের কেন দিয়েছি, কারণ হলো আমরা মনে করি যে আমাদের একদম লেটেস্ট যে ইয়ারটা 2021 যদি আমি ধরি, তাহলে 2020-এর প্রফিটটা হবে সব থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ। তাহলে সেখানে আমি যখন 4 দিয়ে গুণ করছি তখন এই সংখ্যা এই প্রফিটটা বেশি চলে এসেছে আমার এখানে। আমি যখন অ্যাভারেজ বের করবো নিঃসন্দেহে এটার একটা রিফ্লেকশন পড়বে। ঠিক আছে, তাহলে তুমি লেটেস্ট ইয়ারটা যেহেতু সব থেকে বেশি রিফ্লেক্ট করে, সব থেকে বেশি রিপ্রেজেন্ট করে কারেন্ট ইয়ারকে, সেই কারণে আমি একদম লেটেস্ট ইয়ারটাকে সব থেকে বেশি ভার দিব, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। ঠিক আছে, আমরা যদি রিজনটাকে মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের ভুলগুলো হবে না। মুখস্থ না, আমরা মেমোরাইজিংয়ে তো অবশ্যই মনে রাখতে হবে, কিন্তু আমরা বুঝে পড়বো না। ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্তই শেষ করছি।
আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব যে বাকি আর যে 3টা মেথড আছে 3টা মেথডের উপর 3টা অঙ্ক করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবধানে থাকবে। আর স্বাস্থ্যবিধিগুলো একটু মেনে চলবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, এই তো কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, একটু সহনশীলতা দেখাতে হবে, তাই না? অনেক প্রয়োজন আমাদের আছে, আবার কিছু কিছু প্রয়োজনগুলোকে কিন্তু আমরা চাইলেও পারি যে একটু দূরে সরিয়ে রাখি প্রয়োজনটাকে। হ্যাঁ, আবার ইনশাল্লাহ সুন্দর দিন আসলে আমাদের তো সব শপিং টপিং সব হবে। তাহলে আড্ডা বলো, শপিং বলো, ঘুরে বেড়ানো বলো, ইনশাল্লাহ সব হবে। তাহলে সে পর্যন্ত আমরা একটু চেষ্টা করি যে নিজেদেরকে সংযত রাখার, নিজেদেরকে নিরাপদ রাখার। ঠিক আছে, একটু ঘরে অবস্থান করি। তাহলে সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফিজ।